প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার শুভেচ্ছা। গতদিনে আমি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের গতি বিষয়ক একটা ক্লাস নিয়েছি। আজকেও গতি সংক্রান্ত কিছু রাশি নিয়ে তোমাদের সঙ্গে একটু আলোচনা করব। গতি সংক্রান্ত রাশির মধ্যে সরণ, দূরত্ব, বেগ, দ্রুতি এগুলো তোমরা গত ক্লাসে শিখেছ, জেনেছ। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ত্বরণ ও মন্দন নিয়ে। ত্বরণ ও মন্দন। প্রথমে আমরা জানব ত্বরণ কি। ত্বরণ সময়ের সাথে বস্তুর অসম বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়। এটা খুব সহজ কথায় যে সময় পরিবর্তিত হচ্ছে, বেগ পরিবর্তিত হচ্ছে, তারই যে হারটা সেটাই হচ্ছে ত্বরণ। এখন মানে বেগ পরিবর্তনের হারই হচ্ছে ত্বরণ। অসম বেগে পরিবর্তনের হারকে ত্বরণ। তাহলে কি হলো? সময় পরিবর্তিত হবে, বস্তুর অসম বেগের পরিবর্তন হবে, তার যে হারটা হবে সেটাই হচ্ছে ত্বরণ। সময়ের সাথে বস্তুর অসম বেগের পরিবর্তনের হারকে ত্বরণ। আচ্ছা, ত্বরণকে আমরা এক্সিলারেশন হিসেবে ছোট হাতের এ দিয়ে প্রকাশ করে থাকি। এখন মনে করি বা ধরি কোনো বস্তু ইউ আদি বেগ নিয়ে চলা শুরু করে ইউ আদি বেগ নিয়ে চলা শুরু করে টি সময়ে ভি বেগ প্রাপ্ত হয়।
তাহলে ইউ আদিবেগ নিয়ে চলা শুরু করলো, টি সময় অতিবাহিত হলো, তখন ভি বেগ প্রাপ্ত হলো। তাহলে বস্তুটার বেগের পরিবর্তন কি হবে? শেষ বেগ বিয়োগ আদিবেগ, সেটাই হবে বেগের পরিবর্তন। তাহলে বস্তুর বেগের পরিবর্তন, অতএব বস্তুর পরিবর্তন ভি মাইনাস ইউ, অর্থাৎ আদিবেগ বিয়োগ শেষ বেগ। আর বেগের পরিবর্তনের হার হবে হলো সময় দিয়ে ভাগ, মানে একক সময় যে পরিবর্তন সেটা বেগের পরিবর্তনের হার। অতএব বস্তুর বেগের পরিবর্তনের হার কি হবে? ভি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ একক সময়ের পরিবর্তন। আর বেগের পরিবর্তনের হারই হচ্ছে ত্বরণ। তাহলে আমরা ত্বরণকে যদি অ্যাসিলারেশন এ হিসেবে প্রকাশ করি, তাহলে এ সমান হবে ভি মাইনাস ইউ বাই টি, এই হলো ত্বরণ। আমি আবার বলছি, বস্তুর বেগের পরিবর্তনের হারই ত্বরণ, আর বেগের পরিবর্তন হচ্ছে ভি মাইনাস ইউ, আর হার হচ্ছে ডিভাইড বাই টি। তাহলে ত্বরণ সমান হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। এটাকে আমরা অন্যভাবে বলতে পারি, সরল পথে চলমান কোনো বস্তু সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে আমরা ধনাত্মক ত্বরণ বলতে পারি। আবার সময়ের সাথে কোনো বস্তুর বেগ হ্রাসের হারকে আমরা ঋণাত্মক ত্বরণ বলতে পারি। আর এই ঋণাত্মক ত্বরণকে বলবো মন্দন। তাহলে আবার বলছি, ত্বরণকে আমরা সার্বিকভাবে ধনাত্মক এবং ঋণাত্মক হিসেবে চিহ্নিত করতে পারি। ধনাত্মক হবে সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধির হার, আর ঋণাত্মক হবে সময়ের সাথে সাথে বেগ হ্রাসের হার। আর এই ঋণাত্মক ত্বরণটাকে আমরা বলে থাকি মন্দন। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, কোনো একটা বস্তুকে, একটা ঢিল তুমি উপরের দিকে ছুড়লে, দেখা যাবে সময়ের সাথে সাথে ওই ঢিলটার বেগ হ্রাস পাবে। নির্দিষ্ট সময় যাবে আর ওই বস্তুটার বেগ হ্রাস পাবে। এই হ্রাস পাওয়া, এটা হলো ঋণাত্মক ত্বরণ বা মন্দন। এক সময় যে ওই বস্তুটার বেগ একেবারে শূন্য হয়ে আবার নিচে পড়তে থাকবে, আবার যখন নিচে পড়তে থাকবে তখন যত সময় পার হবে বস্তুটার বেগ বৃদ্ধি পাবে। 1 সেকেন্ড পরে যা হবে 2 সেকেন্ড পর তার দ্বিগুণ হবে, 9.8 করে বৃদ্ধি পাবে। এইভাবে দেখা যাবে যে সময় পার হচ্ছে, বস্তুটার বেগ বৃদ্ধি পাচ্ছে যতই পড়তেছে। এইটা হচ্ছে তোমার হচ্ছে ধনাত্মক ত্বরণ। তাহলে আগের যে বেগটা হলো সময়ের সাথে সাথে হ্রাস পেল, সেটাকে আমরা বললাম ঋণাত্মক ত্বরণ বা মন্দন। আর পরে বস্তুটা যখন নিচে পড়তে থাকলো, তখন সময় বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বস্তুটার বেগ বৃদ্ধি পেল, আর এটাকে বলবো হচ্ছে ধনাত্মক ত্বরণ। আমরা ত্বরণকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা সুষম ত্বরণ, একটা হলো অসম ত্বরণ।
সুষম ত্বরণ ও অসম ত্বরণ। কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সময়ের সাথে সাথে একই হারে বৃদ্ধি পায় সেটাকে বলবো হচ্ছে সুষম ত্বরণ। অর্থাৎ সবসময় বেগটা একই হারে বৃদ্ধি পাবে। যেমন উপর থেকে বস্তুটা পড়তেছিল, একই হারে এর বেগটা বৃদ্ধি পাচ্ছিল, এটা হলো সুষম ত্বরণ। আর অসম ত্বরণ হচ্ছে বেগটা এক এক সময় এক এক হারে বৃদ্ধি পাবে। একটা গাড়ির বেগ মনে করো যে এক সময় 5, আরেক সময় 10, একটা বিভিন্নভাবে বৃদ্ধি পেতে পারে, এটা হচ্ছে অসম ত্বরণ। ঠিক একইভাবে আমরা মন্দনকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো সুষম মন্দন, একটা হলো অসম মন্দন। তো আমরা সুষম মন্দন কাকে বলবো? যদি একই হারে হ্রাস পায় সেটাকে বলবো সুষম মন্দন, আর বিভিন্ন সময় বিভিন্ন হারে যদি হ্রাস পায় সেটাকে বলবো অসম মন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ত্বরণ ও মন্দন সম্বন্ধে কিছুটা হলেও ধারণা পেয়েছ। এখন কোশ্চেন হিসেবে তোমরা যেটা লিখে লিখতে পারো সেটা হচ্ছে অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ত্বরণ সুষম ত্বরণ ব্যাখ্যা করো। এটা তোমরা একটা কোশ্চেন হিসেবে লিখতে পারো। প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ত্বরণ সুষম ত্বরণ। অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ত্বরণ সুষম ত্বরণ ব্যাখ্যা করো। আশা করি তোমরা এই অল্প সময়ে ত্বরণ ও মন্দন সম্বন্ধে কিছুটা হলেও জেনেছ। আমি এই দুর্যোগকালীন সময়ে তোমাদেরকে যেটা উপদেশ দেব সেটা হচ্ছে তোমরা পাঠ্যপুস্তক বারবার রিডিং করো, তারপরে আমি আশা করি সেই বিষয়টা সম্বন্ধে তোমার একটা ভালো ধারণা হবে এবং বিষয়টা তোমাদের আয়ত্তে আসবে। আর হয়তো এই মাস শেষে তোমাদের সাথে দেখাও হবে। আশা করি একদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করছি।